জাস্ট ধরে রাখবেন। ভিডিও করবো, ভিডিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ একটু ফাঁক হওয়ার অসুবিধা নেই তো, বেবু ছেড়ে দিত ওদের দাঁড়াচ্ছে। কেউ কথা বলিয়েন না। হ্যাঁ হ্যাঁ বক্তব্য শুরু করবে। সামনের দিকে তাকায়, আপনি তো জানেন। হ্যাঁ সামনের দিকে তাকায়, মাথায় কি না ইয়ে দেন না আরো খোলেন তাহলে। সাংবাদিক বন্ধুরা, রংপুর কুড়িগ্রাম প্রেস ক্লাবের আমার অত্যন্ত সুপরিচিত ঘনিষ্ঠ জন সাংবাদিক ভাইরা, যখনই দুর্যোগ দুর্বিপাক সারা দেশে যখন আসে, তখন সেই দুর্বিপাকের মধ্যে কুড়িগ্রামও সেখানে তাদের অভিঘাত এখানে এসেও লাগে। তো এবার একটা তো শুধু দেশীয় বা আঞ্চলিক কোনো দুর্যোগ নয়, এটা একটা বৈশ্বিক দুর্যোগ। এই বৈশ্বিক দুর্যোগে যেমন বাংলাদেশও আছে, সারা বিশ্বের অধিকাংশ প্রায় 214, এখন আরও কয়েকটি দেশে বেড়ে গেছে। তো এই বৈশ্বিক দুর্যোগের মধ্যে কুড়িগ্রাম বাংলাদেশের একটি জেলা, হয়তো প্রথমের দিকে খুব একটা এর আঘাত না থাকলেও এখন করোনার যে থাবা আমরা দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত মানে আতঙ্কজনক। আমি এই কুড়িগ্রামে যখন রওনা দেই রাজশাহী বগুড়া হয়ে, রাস্তার মধ্যেই আমি জানতে পারলাম যে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন, আমাদের দলের শুধু একজন নেত্রী নন, সদা হাস্যোজ্জ্বল, উচ্চশিক্ষিত এবং কুড়িগ্রাম এই অঞ্চলের একজন বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট রেহেনা খানম বিউটি আপা চলে গেছেন। প্রথম সংবাদটি আমাকে বক্কর ভাই দেন রংপুর মেডিকেল কলেজের, সেখান থেকে আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে বিউটি আপা আমাদের কাছ থেকে চলে যাবেন। এই বেদনা, এই দুঃখ, মানে এটা সত্যিকার অর্থে সহ্য করার মতো নয়। এই কষ্ট আমাদেরকে দীর্ঘদিন ভোগাবে এবং তার স্মৃতি আমাদের দীর্ঘদিন মনে থাকবে। এদেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর রেহেনা খানম বিউটি, মানে উনি চলে গেছেন, এটা আমাদের ভাবতেই খুব অবাক লাগে। যখনই কুড়িগ্রামে এসেছি, একটা রিক্সা নিয়ে আমার বাসার সামনে দাঁড়িয়েছেন, মানে সবসময় মুখে হাসি লেগে থাকতো এবং হাসতে হাসতেই ঘরে ঢুকতেন এবং হাসতে হাসতেই বেরোতেন। সকালে আজকে এমন, আমি এই জন্যই বলছি কথাটা, যে এমন একটি দুর্যোগ যে বিপদে বা শোকে সন্তানদেরকে যে একটু জড়িয়ে ধরে মানে তাদেরকে সান্ত্বনা দেওয়ারও মানে এই পরিস্থিতি নেই। করোনা এমন একটি মহামারী, মানে আমাদের সমাজ সংস্কৃতি, আমাদের দীর্ঘদিনের গড়ে ওঠা অভ্যাস এটাকে সম্পূর্ণ বদলে দিচ্ছে। যে কত দ্রুত তার কবরে গিয়ে যখন আমরা মোনাজাত করছি, কত দ্রুত ওখান থেকে ফিরে আসবো, সেই আতঙ্কাই এখানে আমাদেরকে সবসময় বিরাজ করছে। তো যাই হোক, এই ঢোকার সাথে সাথেই এই বিয়াবান্ত ঘটনার কথা আমরা শুনলাম। এরপরে মূলত প্রেস ক্লাবেই একটা ছোট্ট কর্মসূচি, বিএনপির মানে আলাদা কোনো কর্মসূচি নেই, এবং বিএনপির পক্ষ থেকে কিছু এই করোনা মোকাবেলার জন্য হালকা, তেমন কোনো মানে বড় কিছুই নেই। আমাকে অনেক আগেই হাসিব দুই একজন বলেছিল যে কিছু পিপির জন্য, তো আমি অনেক আগেই এগুলো জোগাড় করে রেখেছিলাম, কিন্তু আসতে পারছিলাম না নানা কারণে। তো সেগুলো নিয়ে কিছু হাত ধোয়ার সাবান আছে আর কিছু সার্জিক্যাল মাস্ক আছে, এগুলো নিয়েই প্রেস ক্লাবের সাংবাদিক ভাইদের জন্য নিয়ে আসা। এখানে আমাদের দলের বরিষ্ঠ নেতা, কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক রানা ভাই এখানে উপস্থিত আছেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের বক্কর ভাই সাবেক মেয়র উপস্থিত আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং কুড়িগ্রাম জেলা বিএনপির আরেকজন বরিষ্ঠ নেতা মুস্তফা ভাই আছেন। আর তাছাড়াও আমি বেবু হাসিবের কথা বলতাম, তারা অনেক সাংবাদিক, এই কারণে আর তারাও উপস্থিত আছেন, তারা বিএনপি নেতাও। আর এখানে উপস্থিত আছেন, আমার সাথে এসছেন ঢাকা
জেলা সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট, নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, দিনকালের নিউজ এডিটর আমাদের রাশেদ আহমেদ, রাশেদ সহ সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, বক্তব্য কিছু নয়, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্যই আসেনি, বরং সাংবাদিক ভাইদের সাথে আমার তেমন মত বিনিময়ও নয়, রাজনৈতিক কোনো বক্তব্যই নয়, সামান্য কিছু তাদের জন্য নিয়ে এসেছি করোনা মোকাবেলার জন্য। এটা তো বড় কোনো কাজে লাগবে না। এই জন্য যখন আপনাদের কাছে এসে পৌঁছেছি তখন হয়তো দু চারটি কথা সঙ্গত কারণেই বলতে হয়। আপনারা জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালকে বলেছেন যে করোনা নিয়ন্ত্রণে আছে। তো তাই কি মনে হচ্ছে? আমি তো যখন ঢাকা থেকে রওনা দিয়েছি, ঢাকা তো সাংঘাতিক অবস্থা, যেখানেই যাচ্ছি শুধু করোনায় মৃত্যুর সংবাদ। করোনা তো নিয়ন্ত্রণে নেই, বরং করোনা আরও ব্যাপক বিস্তার লাভ করছে, এবং ঢাকাতে যেটা ব্যাপক মাত্রায় বিস্তার লাভ করেছিল, এখন মফস্বল শহরগুলোতে, জেলা শহরগুলোতে এর বিস্তারের মাত্রা অত্যাধিক। এই যে বাগড়ম্বর কথা বলা, অসত্য কথা বলা, বাড়িয়ে কথা বলা, এটার মধ্যে দিয়ে করোনার যে প্রকৃত পরিস্থিতি, সেই প্রকৃত পরিস্থিতি উপলব্ধি করা ওনারা করছেন না, বরং সেটাকে ঢাকা দেওয়ার জন্যই বলছেন করোনা নিয়ন্ত্রণে আছে। বরং তারা সচেতনতামূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রথম থেকেই যদি ব্যবস্থা গ্রহণ করতেন, তাহলে করোনা এই ভয়ঙ্কর রূপ নিত না। আমরা দেখেছি তারা একটা অন্য কোনো কাজে তারা ব্যস্ত ছিলেন। এই কারণে আবার ওইখান থেকে ওবায়দুল কাদের ওখান থেকে ডিসরাপ হয়ে গেছে, তো ওইটা আগে জোড়া লাগানো যাবে, এই জন্য ওইখান থেকে মানে বক্তব্য তো ওইটাই, এইটা আগে ডিসরাপ না হয়। হ্যাঁ সেটা, তাহলে ওইখান থেকে একটু ধরলে আবার মোবাইল বন্ধ করে সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন করোনা নিয়ন্ত্রণ হয়ে গেছে, কিন্তু আমি তো মোটামুটিভাবে বহুদিন পর, প্রায় 2.5 বছর পর ঢাকার বাইরে বের হলাম। তো তাতে আমি যা দেখছি যে করোনার নিয়ন্ত্রণ দূরে থাক, করোনার মাত্রা এবং তীব্রতা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। করোনার যে আঘাত, করোনার যে থাবা, সেই থাবা ব্যাপকভাবে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। এটার কারণটাই হচ্ছে সরকার কোনো ধরনের প্রতিরোধমূলক যে ব্যবস্থা, সেটা প্রথম থেকেই তারা গাফিলতি করেছে। সে ব্যাপারে পর্যাপ্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এই কথাগুলি আমরা বারবার বলেছি, বারবার জানিয়েছি। আজকে করোনা রোগীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতেই মারা যাচ্ছে, অথবা হাসপাতালের সিট না পেয়ে আরেকটি হাসপাতালে যাওয়ার সময় সেই করোনা রোগী মারা যাচ্ছে। হাসপাতালে অক্সিজেন নেয়। করোনা মোকাবেলার জন্য যে স্বাস্থ্য সরঞ্জাম দরকার, সেই স্বাস্থ্য সরঞ্জামে সম্পূর্ণরূপে ব্যর্থ এই সরকার। যে কথাটি আমার বক্তব্য নয়, আজকে অধিকাংশ গণমাধ্যমে এই বিষয়গুলি রিপোর্ট হচ্ছে, এগুলোর উপর প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, এই কথাগুলি আসছে। তো এগুলো বোধহয় মন্ত্রীরা দেখেন না, ওনারা শুধু প্রধানমন্ত্রীকে খুশি করার জন্যই এই সমস্ত কথাবার্তা তারা বলেন। আজকে দেশের গুরুত্বপূর্ণ মানুষ তারা মৃত্যুবরণ করছে, আজকে সাধারণ মানুষ মৃত্যুবরণ করছে। এর উপরে মানুষের কাজ না থাকায়, মিল কারখানা বন্ধ থাকায় নিরন্ন এবং স্বল্প আয়ের মানুষ আজকে হাহাকার করছে। তার উপরে ভয়ঙ্কর বন্যা, বহু বছর পর যে এবারের যে বন্যা এবং যে বৃষ্টিপাত হয়েছে, তাতেও মানুষ একবার মরার উপর খাড়ার ঘাড় মতো পরিস্থিতি হয়েছে। একদিকে করোনার আঘাত, আরেকদিকে বন্যায় বাড়িঘর, গবাদি পশু থেকে শুরু করে ফসল সব ভেসে গেছে। বানভাসী মানুষ কোনো রকমে জেগে থাকা, যে পানির মধ্যে যে নাক উঁচু করে অনেক সময় অনেকে সাঁতার কাটে বা কোনো রকম ভেসে থাকে, ঠিক ওইভাবে একটু পাকা রাস্তার মধ্যে কোনো রকমে আশ্রয় নিয়ে আছে। আমরা বারবার বলেছি সরকার এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুক, কিন্তু আমরা সরকারের এই দিকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখিনি। বরং সরকার নানান ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তার মধ্যেই তারা আটকে রেখেছেন, যাতে জনগণের দৃষ্টি ওই দিকে থাকে। কিন্তু প্রকৃত যে সরকারের ব্যর্থতা, ভয়াবহতা, আজকে করোনার কারণে, বন্যার কারণে বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে জনগণের মধ্যে, এটিকে অ্যাড্রেস করা,
এটিকে মোকাবেলার কোনো ব্যবস্থা তারা করেননি, ইচ্ছাকৃতভাবে করেনি। আজকে যে করোনার বাজেট, সে বাজেটও তো গতানুগতিক, সকল অর্থনীতিবিদরাই বলেছে। এই মুহূর্তে যে সরকারের ড্রাইভ দেওয়া উচিত ছিল, আজকে হাসপাতালগুলোতে অক্সিমিটার, তারপরে অক্সিজেনের যে প্রচণ্ড অভাব, কারণ এগুলো বরাবরই উপেক্ষা করে এসছে সরকার, স্বাস্থ্য খাত সবসময় উপেক্ষা করেছে, বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিল, কারণ ওখান থেকে অনেক টাকা পয়সা অর্জন করা যায়। কিন্তু আপনি স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গেছে, হাসপাতালগুলো একবার চরম ধ্বংসের মুখে। তো এগুলোর মধ্যে তারা কখনোই নজর দেননি বলেই আজকে করোনার যে ভয়াবহতা, এই ভয়াবহতার মধ্যে মানুষ কাতরাচ্ছে, মানুষ হাহাকার করছে। আপনার প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা মারা যাচ্ছে। যাই আমি এই জন্যই বলছি যে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কাজটুকু হচ্ছে বা হওয়া দরকার সে বিষয়ে প্রকৃত তথ্য না দিয়ে বরং মানুষকে মিথ্যা তথ্য দিচ্ছেন। এই মিথ্যা তথ্য দেওয়ার কারণেও কিন্তু করোনার মাত্রা বাড়ছে। এই জন্যই যে মানুষ তো প্রস্তুতি নেওয়ার প্রতিরোধের জন্য যে প্রস্তুতি নেওয়ার, সে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তারা বিভ্রান্তির মধ্যে থাকছে। যে আজকে যদি এই কুড়িগ্রামেই যদি প্রস্তুতি আরও বেশি করে আগে থেকে নিত সরকার, তাহলে যে এখন যে আমরা দেখছি এখানে কুড়িগ্রামে করোনায় মৃত্যুর সংবাদ আমরা এর আগে পাইনি, কিন্তু গত এক সপ্তাহ ধরে আমরা এখানেও মানুষের মৃত্যুর সংবাদ পাচ্ছি। তাহলে সেই তুলনায় এখানকার হাসপাতাল, সরকারি ব্যবস্থাপনা, এমনকি প্রাইভেট যে ক্লিনিক বা হাসপাতাল আছে তার সক্ষমতা কতটুকু, একেবারে শূন্যের কাছাকাছি ছাড়া আর কিছু নেই। মানুষ সচেতন হয়ে যতটুকু আইসোলেশন, তারপর সোশ্যাল ডিস্টেন্সিং, তারপর ঘরবন্দি থাকা, এর মধ্যে দিয়ে যতটুকু নিরাপদ করতে পারছে, কিন্তু চিকিৎসার মাধ্যমে মানুষ সুস্থ হওয়া সেটা আপনার মফস্বলগুলোতে আরও ভয়াবহ অবস্থা। ঢাকায় তো নেই, তো ঢাকায় যদি সেরকম ব্যবস্থা না থাকে তাহলে জেলা শহরগুলোতে কি দুর্বিষহ অবস্থা সেটা বোঝা যায়। যাই হোক, আমি এই বিষয়ে আর কোনো বক্তব্য রাখতে চাই না। আপনাদেরকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সামান্যতম যে করোনা সরঞ্জামের যে ন্যূনতম আমি নিয়ে এসেছি সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম আমার সাধ্য অনুযায়ী। যদি পরবর্তীতেও আমি আরও জোগাড় করতে পারি, আমি আপনাদেরকে বা আমাদের এখানে যারা আছেন দলের নেতাকর্মী সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব। কুড়িগ্রাম প্রেস ক্লাবের সকল সাংবাদিক ভাইদেরকে, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিনিয়র যারা আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।